নমস্কার বন্ধুরা। প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য ধানসিঁড়ি শিক্ষানিকেতনের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু পরিবেশের পরিবেশকে বাঁচানোর জন্য যে সমস্ত আন্দোলনগুলি হয়েছিল সেই সমস্ত আন্দোলনগুলি সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা। তা প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে পরিবেশকে রক্ষা করবার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেটি হলো অ্যাপিক্কো আন্দোলন। এই আন্দোলনটি হয়েছিল কর্ণাটকের উত্তরা কান্নাড়া ও শিমোগা জেলায়। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পাণ্ডুরাম হেডজি। এরপরে আমাদের যে আন্দোলনটা পড়তে হবে সেটা ছিল চিপকো আন্দোলন। এই চিপকো আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশের গোপেশ্বর নামক পাহাড়ি গ্রামে। চিপকো আন্দোলনের সূত্রপাত। তবে এই আন্দোলনের স্থান নির্ণয় করতে বললে আমাদের পড়তে হবে উত্তরাখণ্ডের গাড়োয়াল প্রদেশ। যাই হোক, এই আন্দোলনের সূচনা কিন্তু হয়েছিল 1970 সালে, তবে আন্দোলনের বিস্তার হয়েছিল 1973 সালে, আর সারা ভারতে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল 1974 সালে। আর এই আন্দোলনের নেতৃবৃন্দের নাম যদি আমাদের আসে তাহলে প্রথমে যার নাম করতে হয় তিনি ছিলেন সুন্দরলাল বহুগুণা। তিনি কিন্তু গান্ধী আদর্শে অর্থাৎ অহিংস মন্ত্রে দীক্ষিত ছিলেন। এছাড়াও ছিলেন শ্রী চণ্ডীপ্রসাদ ভাট, সুবেদার দেবী, বাচ্চিনী দেবী, শমশের সিং বিশ্বাস, ঘনা সিং রাতারু। তো যাই হোক, এই চিপকো আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো বন্ধুরা, এখানে আরেকটু বিষয় জেনে রাখো, চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা। তো সেই চিপকো আন্দোলনের সম্মানার্থে প্রতি বছর 26শে মার্চ চিপকো আন্দোলন হিসাবে পালিত হয়। এরপরে যেটা আমাদের পড়তে হবে সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা। ঠিক আছে? তো এই সাইলেন্ট ভ্যালি পরিকল্পনাটা কোথায় গড়ে উঠেছিল? কেরলের পলঙ্কর বলে একটি গ্রাম, সেখানেই কিন্তু এই সাইলেন্ট ভ্যালি পরিকল্পনাটা গড়ে উঠেছিল। সালটা ছিল 1978 সাল। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পক্ষী বিশারদ সেলিম আলী। এছাড়াও সবুজ বিপ্লবের রূপকার স্বামীনাথন আর ছিলেন কবি সুগাতা সুকুমারী। আর এই সাইলেন্ট ভ্যালি পরিকল্পনার উদ্দেশ্যটা কি কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে এসে যায়। তো সেই উদ্দেশ্যটা ছিল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত কুন্তী নদীতে বাঁধ নির্মাণের উদ্দেশ্যে কেরল রাজ্য বিদ্যুৎ পরিষদ করেছিল। তো যাই হোক, এই আন্দোলনের সময়ও কিন্তু ছিল প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এই আন্দোলনের ফলস্বরূপ সাইলেন্ট ভ্যালি বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছে, মানে সাইলেন্ট ভ্যালি বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছে। আর 1985-এ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কিন্তু গড়ে ওঠে। তারপরে আমাদের যেটা পড়তে হবে নর্মদা আন্দোলন, যেটাকে শর্ট ফর্মে বলা NBA। স্থানটা গুজরাট ও মধ্যপ্রদেশ। সময়কাল 1988। আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর ও বাবা আমতে। এখানেও কিন্তু আমাদের যেটা মানে এই আন্দোলনটা কেন গড়ে উঠেছিল, মানে সরকারের যে কী পরিকল্পনা ছিল, যে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য নর্মদা নদীতে বাঁধ দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছিল। আর এই নর্মদা নদীতে বাঁধ দেওয়ার জন্য পরিবেশবিদরা কিন্তু এই আন্দোলনটা করেছিলেন। তো যাই হোক, এরপরে আরেকটা আন্দোলন আমাদের পড়তে হবে গ্রিন পিস আন্দোলন। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাইরে। এই গ্রিন পিস আন্দোলনটা তোমাদের কি বলবো, নেদারল্যান্ডের আমস্টারডামে হয়েছিল। সালটা ছিল 1971। আর এই গ্রিন পিসের লক্ষ্য ছিল কি, জীববৈচিত্র্য রক্ষা করা এবং
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা এবং পরিবেশের ক্ষতি রোধ করার জন্য জনমত গড়ে তোলার উদ্দেশ্যে ও দেশের সুরক্ষার স্বার্থে দীর্ঘমেয়াদী এবং শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়া। তো বন্ধুরা, এরপরে আরও কয়েকটা আন্দোলন তোমাদের একটু এখান থেকে জেনে রাখতে হবে। ভীষণী মুভমেন্ট প্লেস চিত্রালি মারওয়াদি জেন রেজিকিস্তান, সালটা ছিল তোমার 1700 খ্রিস্টাব্দে, লিডার ছিল অমৃতা দেবী। এরপরে আমরা যেটা পড়ব, জঙ্গল বাঁচাও আন্দোলন, সিঙ্গম ডিস্ট্রিক্ট বিহারের 1988, এর লিডার ছিলেন ট্রিবালস অফ সিঙ্গম, মেইনলি ডিফারশন অফ ফরেস্ট, সেল ফরেস্ট। এরপরে আমাদের যেটা পড়তে হবে, তিয়ারি ড্যাম কনফ্লিক্ট, সালটা ছিল 1999, তোমার ভাগীরথী নদীর ভাগীরথী রিভার নেয়ার পাহাড় ইন উত্তরাখণ্ড, লিডার ছিল কিন্তু সুন্দরলাল বহুগুনা। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে একটু দেখে নাও। এরপরে আমাদের আরেকটা বিষয় এখান থেকে একটু পড়তে হবে, পরিবেশ বিষয়ক কয়েকটি সম্মেলন হয়েছিল, অর্থাৎ পরিবেশকে রক্ষা করবার জন্য কয়েকটি সম্মেলন কিন্তু হয়েছিল। সেই সম্মেলনের মধ্যে পরিবেশ বিষয়ক প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা ছিল স্টকহোম সম্মেলন, পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন। স্থান যদি বলে তাহলে স্থান কিন্তু বলতে হবে সুইডেনের স্টকহোম শহরে, সালটা ছিল 1972 সাল, ঠিক আছে, 5 থেকে 6 জুন সালে, 5 থেকে 6 জুন। আর এই আন্দোলনে এই সম্মেলনে ভারতসহ মোট পৃথিবীর 113টি দেশ অংশগ্রহণ করেছিল। এরপরে আমাদের যে আন্দোলনটার কথা পড়তে হবে, সম্মেলনটার কথা পড়তে হবে, সেটা ছিল বসুন্ধরা সম্মেলন। এই বসুন্ধরা সম্মেলন কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়েছিল, সালটা ছিল 1999, 3 থেকে 9 জুন, অর্থাৎ 11 দিন ধরে কিন্তু এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। এখানেও ভারতসহ পৃথিবীর মোট 130টি দেশ অংশগ্রহণ করেছিল। আর এই আন্দোলনে যেহেতু 21টি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তাই এই সম্মেলনে অনেকে এজেন্ডা 21 নামেও উল্লেখ করেছেন। তো বন্ধুরা দেখো, আমরা এখান থেকে কি পড়লাম, এখান থেকে আমরা পড়লাম ভারতের বাইরে পরিবেশকে রক্ষা করবার জন্য কয়েকটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন সম্বন্ধে আমরা পড়লাম। এছাড়াও আমরা পড়লাম যে ভারতবর্ষ পরিবেশকে বাঁচানোর জন্য যে কয়েকটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনগুলোর মধ্যে আমি আরও একবার বলছি, স্টকহোম সম্মেলন, যেটি ছিল পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন, যেটা তোমার সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত হয়েছিল। এরপরে যে সম্মেলনটার কথা বলতে হয়, বসুন্ধরা সম্মেলন 1992-তে হয়েছিল, 11 দিন ধরে পৃথিবীর মোট 130টি দেশ এতে অংশগ্রহণ করেছিল। এখানে 21টি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বলে এই সম্মেলনকে অনেকে এজেন্ডা 21 নামেও উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় কিন্তু আমাদের এখান থেকে একটু পড়তে হবে। কি বিষয় সেটা? পরিবেশ সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। দেখো, পরিবেশকে রক্ষা করবার জন্য তোমাদের রাষ্ট্রসংঘের নিয়ন্ত্রণে বা রাষ্ট্রসংঘের বাইরেও কয়েকটি সংস্থা গঠিত হয়েছিল, সেই তোমাদের সেই সংস্থাগুলোর নামগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। বিশেষ করে এই সংস্থাগুলির শর্ট ফর্মগুলো একটু জেনে রাখতে হবে। শর্ট ফর্ম দিয়ে দেবে, শর্ট ফর্ম দিয়ে বলবে ফুল ফর্মটা কী, ঠিক আছে? তাই জন্য এটাও কিন্তু একটু উদ্দেশ্যগুলো অতটা না জানলেও কিন্তু এই সংস্থা কবে গঠিত হয়েছিল এবং সংস্থাগুলি শর্ট ফর্ম দিয়ে দেবে, শর্ট ফর্ম দিয়ে বলবে যে ফুল ফর্মটা কী, ঠিক আছে? তাই জন্য এটা কিন্তু একটু ভালো করে জানতে হবে। তা প্রথমে যে সংস্থার নাম আমাদের উল্লেখ করতে হবে সেটা হলো কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিস,
যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে CITES। এটা গঠিত হয়েছিল 1973 সালে। এরপরে যে সংস্থার কথা আমাদের পড়তে হবে সেটা ছিল এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, যেটাকে শর্টে বলা হচ্ছে EPA। এটা গঠিত হয়েছিল 1970-তে। তারপরে আসবো আমরা আর্থ স্ক্যান। এটা গঠিত হয়েছিল 1976-এ। তারপরে আমাদের যেটা পড়তে হবে সেটা দেখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটাকে শর্ট ফর্ম, এটা সবাই জানো, কম বেশি সবাই এটা পড়েছো, ইউনেস্কো। ঠিক আছে, এটা ফুল ফর্মটা একটু জেনে নেবে। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা গঠিত হয়েছিল 1945 সালে। ঠিক আছে, রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিতে শিক্ষা, গবেষণার, তথ্য, সংস্কৃতি আদান প্রদান ও বিস্তার করাই ছিল এই সংস্থার কিন্তু মূল উদ্দেশ্য। তো যাই হোক, এরপরে আমরা যেটা পড়ব, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে EEC। ঠিক আছে, যাই হোক, তারপরে আমাদের যেটা পড়তে হবে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে UNEP। এটা কিন্তু গঠিত হয়েছিল 1972 সালে। তারপরে চলে যাই, তারপরে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যার শর্ট ফর্ম বলা হচ্ছে MAB। এটা কিন্তু 1971 সালে। তারপরে হিউম্যান এক্সপোজার অ্যাসেসমেন্ট লোকেশন, যাকে শর্টে বলা হচ্ছে HEAL। এরপরে আমরা যাব ইন্টারন্যাশনাল মেরিন কনজারভেটিভ অর্গানাইজেশন। এটা কিন্তু শর্ট ফর্ম বলছে INCO। এরপরে আমরা পড়ব ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, যাকে শর্টে বলা হচ্ছে IUCN। এটা কিন্তু গড়ে উঠেছিল 1948 সালে। তারপরে আমাদের যেটা পড়তে হবে, সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলির সাথে, মানে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলিকে নিয়ে কিন্তু এটা গড়ে উঠেছিল। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, এরকম এশিয়া মহাদেশের দেশগুলিকে নিয়ে এই সংস্থাটা কিন্তু গড়ে উঠেছিল। এরপরে আমাদের যেটা পড়তে হবে, দেখো, এরপরে আমরা যেটা পড়ব, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যাকে শর্টে বলা হচ্ছে WCED। এটা কিন্তু গড়ে উঠেছিল 1984 সালে। তারপরে আসবো আমরা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন, যাকে শর্টে বলা হচ্ছে ICASU। ঠিক আছে, তো বন্ধুরা, এরপরে আমাদের আরেকটা বিষয়ের পরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় এখান থেকে আমরা একটু জানবো, যে পরিবেশ সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য আইন। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষাতে প্রায় আসে, পরিবেশ সম্পর্কিত কয়েকটি আইন। সেই আইনগুলো সম্বন্ধে যদি, মানে সেই আইনগুলো কবে হয়েছিল, সেই আইনগুলো মানে কবে তৈরি হয়েছিল, সেইটা কিন্তু আমাদের জানতে হবে। তা দেখো, প্রথমে যেটা আমরা পড়ছি, বেঙ্গল স্মোক নিউসেন্স অ্যাক্ট, এটা 1905-এ। তারপরে ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট 1907-এ। তারপরে দ্য মোটর ভেহিকেলস অ্যাক্ট 1938, দ্য মহারাষ্ট্র প্রিভেনশন অফ ওয়াটার পলিউশন অ্যাক্ট 1953, দ্য ওড়িশা রিভার পলিউশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট 1954। এরপরে আমরা পড়ব দ্য রিভার বোর্ডস অ্যাক্ট 1956। তারপরে আছে দ্য অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, রেডিয়েশন প্রোটেকশন ল 1962। তারপরে রয়েছে দ্য গুজরাট স্মোক নিউসেন্স অ্যাক্ট 1963, দ্য ইন্ডিয়ান ফিশার্স অ্যাক্ট 1897। তো স্টকহোম সম্মেলনের পর আইন ব্যবস্থা আরও জোরদার হয়। প্রধান আইনগুলি, মানে সেই
মানে 1972 সালে যে স্টকহোম সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনের পরে পরিবেশ বিষয়ক আরও মানে যে আইনগুলো ছিল সেই আইনগুলোকে আরও কঠোর করা হলো। মানে সেই আইনগুলো সম্বন্ধে কিন্তু আমাদের আর একটু জানতে হবে। ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পপুলেশন অ্যাক্ট 1974, তারপরে ইয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল 1981, দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, তারপরে আমরা পড়ব মোটর ভেহিকেল অ্যাক্ট 1988, অরণ্য ভূমি সুরক্ষা আইন 1855, লর্ড ডালহৌজি প্রযোজিত প্রথম ভারতীয় বননীতি যা বিজ্ঞানসম্মত সংরক্ষণ। তারপরে 1894 সর্বভারতীয় বননীতি প্রবর্তন। তারপরে আমরা পড়ব 1952 পরিবর্তিত বননীতি, মানে শতকরা যে 60% পাহাড়ি বন এবং সমতলে 20% বনভূমি রাখার নির্দেশ দেওয়া হয়। এটা কিন্তু গঠিত, মানে এই আইনটা কিন্তু তৈরি হয়েছিল, মানে এই বননীতিটা তৈরি হয়েছিল 1952-তে। তারপরে জাতীয় বননীতি বা বর্তমানে যে জাতীয় বননীতিটা রয়েছে, মানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে বননীতিটা গঠন করা হয়েছিল সেটা কিন্তু 1988-এ। তারপরে ভারতীয় বন আইনের ক্রমবিকাশ, মানে ভারতের যে বন সংক্রান্ত যে আইনগুলো গড়ে উঠেছিল, মানে গঠন করা হয়েছে, সেই সম্বন্ধেও কিন্তু আমাদের এখান থেকে একটু জানতে হবে। সেটা প্রথমে যেটা আসবে আমাদের 1865-এ প্রথম বন আইন তৈরি হলো। জাতীয় বনভূমির সীমানা নির্ধারণ করা হলো 1865-এ। তারপরে 1878-এ পরিবর্তিত ভারতীয় বন আইন বা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট প্রথম গঠিত হয় 1878-এ। তারপরে IFA 1992 অনুযায়ী সংরক্ষিত বনভূমি, রক্ষিত বনভূমি চালু হয়। ব্যক্তিগত বনভূমির নিয়মাবলীও কিন্তু এই সময়টাই চালু হয়েছিল, IFA 1992-তে। তো যাই হোক, ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হলো 1980-তে। তারপরে 1988-এ পরিবর্তিত ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হলো। এবার বন্ধুরা আরেকটু আমাদের এখান থেকে জেনে নেব বা পরিবেশ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে সূক্ষ্ম কয়েকটি তথ্য আমাদের এগুলো পরীক্ষায় কিন্তু লাগে বা আসে, সেই সম্বন্ধে কিন্তু আমাদের এখান থেকে একটু জেনে নিতে হবে। তো প্রথমে দেখো, WCU এর ফুল ফর্ম ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। তারপরে WWF এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। তারপরে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, বন্যপ্রাণী দিবস 3রা অক্টোবর, বন্যপ্রাণী সংরক্ষণ দিবস 4ঠা ডিসেম্বর, জীববৈচিত্র্য দিবস 8ই ডিসেম্বর। এছাড়াও আমাদের একটু এখান থেকে জেনে নাও একটু, পশ্চিমবঙ্গে দুটি জাতীয় উদ্যান আছে। সে দুটি জাতীয় উদ্যানের নাম হলো জলদাপাড়া জাতীয় উদ্যান ও গরুমারা জাতীয় উদ্যান। এছাড়া ভারতে এখনও পর্যন্ত 515টি অভয়ারণ্য আছে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনাঞ্চল হলো চাপড়ামারি। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার হলো সুন্দরবন। এই পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার, মানে সুন্দরবন যে বায়োস্ফিয়ার কবে মর্যাদা পেয়েছিল, এটা কিন্তু 2000, মানে লাস্ট যে টেট পরীক্ষাটা হলো ওখানে এসেছিল সালটা 1998-এ। তারপরে নীলগিরির বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তরাখণ্ডের কর্বেট জাতীয় উদ্যানের, বর্তমানে যেটা কর্বেট যে জাতীয় উদ্যানটা রয়েছে উত্তরাখণ্ডের, তার পূর্ব নাম ছিল কিন্তু হেইলি জাতীয় উদ্যান। বটানিক্যাল গার্ডেনে ex-situ সংরক্ষণ করা হয়। তারপর 2002 সালে জীববৈচিত্র্য আইন ভারতের সংসদে গ্রাহ্য হয়। তারপরে 1963-তে রেড ডাটা বুক প্রকাশিত হয়। রেড ডাটা বুক প্রকাশকারী সংস্থা হলো IUCN। 1973-তে, মানে 1 এপ্রিল থেকে ভারতের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হয়। ভারতের একটি কুমির সংরক্ষণ প্রকল্প হলো ভগতপুর কুমির প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে। এছাড়াও দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ানে জুওলজিক্যাল পার্কে লাল পান্ডার কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে উঠেছে। পৃথিবীতে হটস্পটের সংখ্যা 34টি।
আর এই 34টি হটস্পটের মধ্যে ভারতে রয়েছে কিন্তু 4টি। সেই 4টি হটস্পট কোনগুলি এখান থেকে একটু দেখে নাও। পূর্ব হিমালয় হটস্পট, পশ্চিম ঘাট হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, এছাড়াও রয়েছে সুদাল্যান্ড হটস্পট। বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অংশ থাকে, সে কোনগুলি? সে 3টি অংশ: কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। এছাড়াও দেখো আরেকটা কথা এখানে একটু জেনে রাখো, ফ্রোজেন জু বা হিমালয়িত চিড়িয়াখানা, এটা কোথায় আছে? এটা আছে আমেরিকার সান দিয়াগোতে। এই ফ্রোজেন জু বা হিমালয়ের চিড়িয়াখানাতে কি করা হয়? এখানে বিভিন্ন মানে তোমার কি বলবো, বিপন্ন প্রজাতির জীবদের শুক্রাণুকে সংরক্ষিত করা হয়। সেটা কোথায় রয়েছে? আমেরিকার সান দিয়াগোতে। তো বন্ধুরা, আমাদের আলোচনা এই পর্যন্তই। তো আলোচনা যদি মানে এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আমরা কিন্তু প্রতিনিয়তই প্রাইমারি টেটের উপরে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। বাংলা, এছাড়াও শিশু মনস্তত্ত্ব, ইংরেজি, আর তোমার পরিবেশবিদ্যা, তারপর ইংরেজি। তো যাই হোক না কেন, আমরা কিন্তু প্রতিটা সাবজেক্টেরই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। এছাড়াও আমরা